আচ্ছা দেখো, তার মানে তোমাকে ওই মাল্টিপল স্টেপ ওয়ার্ডটা দেখার মাত্রই তোমাকে আসলে ওই ব্যাপারগুলো সেট করে ফেলতে হবে যে আমার টোটাল প্রেজেন্টেশনটা এই ফরম্যাটে করতে হবে। আচ্ছা, এখন তুমি তোমার কোয়েশ্চেনটা একটু রিড আউট করতে পারো যে কেমন কি ডাটা আছে, যে ক্যাশ রিসিভেবল। দেখো ইনভেন্টরির পাশে একটা ডেট দেওয়া আছে, তার মানে তোমাকে এটা হেল্প করবে যে ওয়েদার এটাকে ওপেনিং ইনভেন্টরি না ক্লোজিং ইনভেন্টরি। তুমি এটা ডেট দেখেই বুঝতে পারবে। তারপর এই তো ইকুইপমেন্ট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। তারপরে তোমার দুই ধরনের ইকুইপমেন্ট আছে, নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল, ড্রয়িং, সেলস, সেলস রিটার্ন। তারপরে কস্ট অফ গুডস সোল্ডটা একটু আলাদাভাবে দেখানো আছে, এটা কেন আছে এরকম আলাদাভাবে ওটা পরে বলছি। এরপর বেশ কিছু এক্সপেন্স আছে দেখো, স্যালারি আছে। আমি কিন্তু এই প্রবলেমটা একটু লেন্দি, হ্যাঁ, তুমি যদি এর আগের প্রবলেমটার সাথে কম্পেয়ার করো, প্রেজেন্টেশনটা একদমই ডিফারেন্ট। সো আমি যে কথাগুলো বলছি আর স্লাইডে যেটা শো করছি বা তোমরা দেখতে পাচ্ছ, একটু খেয়াল করে শুনে নিবে, হ্যাঁ। কারণ কি, তুমি নিজে যখন প্রবলেমটা আসলে সলভ করতে যাবে, তখন বেশ কিছু কোয়েশ্চেন তোমার অ্যারাইজ করতে পারে যে এটা তো আগে ছিল না আগের স্টেটমেন্টে, সো এটাকে আমরা কিভাবে এখানে শো করতে পারি, এই ব্যাপারগুলো আর কি। তো অনেকগুলো এক্সপেন্স আছে, তাহলে এখন আমরা আমাদের মানে ফাইনাল যে আদার ইনফরমেশন বা আদার ডাটা যেটাই বলো, সেটা যদি একটু খেয়াল করি, এখানে দেখো তিনটা ইনফরমেশন আছে অ্যাডজাস্টমেন্ট ডাটাতে। হ্যাঁ, আর আদার ডাটাতে আরো কিছু এক্সপেন্স রিলেটেড বিভিন্ন এক্সপেন্সের প্রপোর্শনটা বলা আছে। তো অ্যাডজাস্টমেন্ট ডাটাতে দেখো যেই তিনটা ইনফরমেশন আছে, এখান থেকে তুমি বুঝতেই পারছো যে এগুলোর জন্য আসলে তোমাকে তিনটা অ্যাডজাস্টিং এন্ট্রি ওয়ার্কিং সেট থ্রুতে দিতে হবে। ঠিক আছে, ওই যে সাপ্লাইস কত ছিল, তার মানে এটার জন্য তোমার ওপেনিং লাগবে, ক্লোজিং লাগবে। ডেপ্রিসিয়েশনের জন্য দুইটা এন্ট্রি হবে। ইন্টারেস্ট, এটা গত ক্লাসেও ছিল এরকম একটা। আর নোটস পেয়েবলের উপর একটা ইন্টারেস্ট যেটা অ্যাক্রুড হয়েছে বা বকেয়া। আচ্ছা, তো এই তিনটা গেল আমাদের অ্যাডজাস্টিং ডাটার ইনফরমেশন। এরপরে দেখো আদার ইনফরমেশনে বলা আছে, আমি একটু যদি ফন্টটা একটু লার্জ করে দিই, এখানে দেখো আদার ইনফরমেশনের ফার্স্টেই বলা আছে যে স্যালারি এক্সপেন্সেস আর 70% সেলিং অ্যান্ড 30% অ্যাডমিনিস্ট্রেটিভ। এটা আলাদা করে বলে দেওয়ার রিজনটা কি, কারণ এখানে কিন্তু তুমি তোমার ওই যে মানে প্রপোর্শনটা করবে অপারেটিং এক্সপেন্সের, হ্যাঁ, একটা হচ্ছে সেলিং, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। তো ওই তোমার মানে ডিভিশনটাতে তুমি স্যালারির কোথায় কতটুকু প্রপোর্শন নিয়ে যাবে, এই ব্যাপারগুলো ক্লিয়ার করে বলে দিয়েছে যে স্যালারি তুমি 70% সেলিং এক্সপেন্সে চার্জ করবে আর বাকি 30% তুমি অ্যাডমিনিস্ট্রেটিভে চার্জ করবে। যদি বাকিটুকু বলা নাও থাকতো, 30% অ্যাডমিনিস্ট্রেটিভ, তার মানে তুমি ধরে নিতে যে বাকিটুকু আসলে অ্যাডমিনই যাবে। আচ্ছা, এরপরে নাম্বার টুতে দুইটা এক্সপেন্সের কথা বলা আছে দেখো, একটা হচ্ছে রেন্ট আর একটা হচ্ছে ইউটিলিটি। তার মানে এখানেও তুমি দুইটা এক্সপেন্সের প্রপোর্শনটা পাচ্ছ যে কোথায় তুমি কতটুকু চার্জ করবে, মানে সেলিং আর অ্যাডমিনিস্ট্রেটিভে। নাম্বার 3তে দেখো বলা হচ্ছে যে উম, টাকা 30,000 অফ নোটস পেবল আর ডিউ ফর দ্য পেমেন্ট ইন নেক্সট ইয়ার। আচ্ছা, এটা হচ্ছে এক্সপেন্সের প্রপোর্শন না, বাট ক্লাসিফাইড ব্যালেন্স শিট প্রিপেয়ার করতে গেলে তোমার এই ইনফরমেশনটুকু দরকার হবে। ইনকাম স্টেটমেন্টে এটার কোনো ইফেক্ট থাকছে না। আর রিপেয়ার এক্সপেন্স ইজ 100% অ্যাডমিনিস্ট্রেটিভ, তার মানে এটা তো আর কোনো কনফিউশন নাই, তুমি পুরো অ্যামাউন্টটাকে আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে চার্জ করবে। তো এখানে যেই পোর্শনটুকু ক্লিয়ার করে বলার দরকার ছিল এক্সপেন্সের, এটা বলা আছে। আর রিকোয়ারমেন্ট তো তুমি জানোই অলরেডি, তিনটা স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। এখন প্রথমে আমরা চলে যাব আমাদের ওয়ার্কিংসে। আচ্ছা, ওয়ার্কিংসে দেখো আজকে ক্লাসে আর ওই অ্যাডজাস্টিং এন্ট্রির কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হলো এটার আমি বলবো না, কারণ এগুলো চ্যাপ্টার 3-তে ডিটেইলস আছে। কিন্তু তুমি কোথায় কতটুকু পোর্শন কেন প্লাস করছো, কোথায় গিয়ে আমাকে মাইনাস করতে হবে, এটা একটু বলবো। ফার্স্টেই দেখো অ্যাডজাস্টমেন্টের প্রথমে, এগুলো কিন্তু আমি আমার কোশ্চেন থেকে নিয়ে আসছি দেখো। এই যে 1 2 3 কোথা থেকে আসছে, এই যে আমার অ্যাডজাস্টমেন্টের 1 2 3 এখান থেকেই তিনটা আসছে। তো আমি আর কোশ্চেনে ব্যাক করব না, যেহেতু ওগুলো আমার অলরেডি এখানে আছে। প্রথমে বলা আছে যে স্টোর সাপ্লাইজ অন হ্যান্ড, টোটাল টাকা 3,500। তো এইটা হচ্ছে তোমার জন্য
অ্যাডজাস্টিং এন্ট্রিতে দেখো আমি 2700 টাকা বা ডলার যেটাই লিখেছি, এটা কোত্থেকে আসছে বলো তো? কারণ আমার তো এখানে বলা আছে ক্লোজিং সাপ্লাইস হচ্ছে 3500, তা আমি 2700 লিখলাম। এটার রিজনটা হচ্ছে এটার জন্য আসলে আমার একটা ওপেনিং সাপ্লাইস দরকার। তো এটা আমার কোশ্চেনে আছে, ওপেনিং থেকে আমি ক্লোজিংটা বাদ দিয়ে আমি আমার মানে যতটুকু পোর্শন ইউজ করা হয়েছে বা মানে কনজাম্পশন হয়েছে ওই পোর্শনটুকু আমি ফাইন্ড আউট করলাম, ডিফারেন্সটুকু। তাহলে আমি এখন অ্যাডজাস্টিং এন্ট্রি দিব যে স্টোর সাপ্লাইজ মানে আমি এক্সপেন্স কে ডেবিট করব, আর আমি আমার অ্যাসেট বা সাপ্লাইজটাকে ক্রেডিট করব 2700 দিয়ে। তোমার জন্য যেটা ইম্পর্টেন্ট দেখো, এটার পাশে দুইটা ইন্ডিকেশন আছে, দেখো রেড কালার দিয়ে বলে দিয়েছি। এখানে স্টোর সাপ্লাইজটার পাশে বলা আছে যে ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্ট, আবার আরো স্পেসিফিক করে বলা আছে সেলিং এক্সপেন্সে অ্যাড। আচ্ছা, আর স্টোর সাপ্লাইজে দেখো বলা আছে যে ক্লাসিফাইড ব্যালেন্স শিট কারেন্ট অ্যাসেট লেস। তার মানে এটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে এই স্টোর সাপ্লাইজ এক্সপেন্সটাকে আমি আসলে নিয়ে যাব, আমি যে ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্টটা প্রিপেয়ার করব তার সেলিং এক্সপেন্স সেগমেন্টে। খেয়াল করো, এখন কিন্তু আমার দুই ধরনের এক্সপেন্স, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, একটা হচ্ছে সেলিং। আমি সেলিং এক্সপেন্স যে সেগমেন্টটা বা আমার হেডিংটা থাকবে তার আন্ডারে গিয়ে আমি সেলিং এক্সপেন্সটাকে অন্য যদি কোনো আইটেম থাকে সেটার সাথে যোগ করে দেখাবো। আর স্টোর সাপ্লাইজ দ্যাট মিনস আমার এই অ্যাসেট আইটেমটাকে আমি কি করব, কারণ আমরা তো জানি যে সাপ্লাইজটা কিন্তু কারেন্ট অ্যাসেট সেগমেন্টে আসে, তো সেটা আমি আমার কারেন্ট অ্যাসেট সেগমেন্ট থেকে বাদ দিয়ে দেখাবো। কারণটা কি? কারণ আমি তো এখানে আমার অ্যাসেটটাকে কমিয়ে দেখিয়েছি, তো সেই জন্য যেহেতু আমার কমে গেছে এই পোর্শনটুকু আমি বাদ দিয়ে দেখাবো। এখন দ্যাট মিনস আমার এটা ডান। আমার অ্যাডজাস্টিং এন্ট্রি ওয়ানটা আমি অলরেডি রেকর্ডেড, এবং সেটা কোথায় কোনটা যাবে এটা আমি পাশে ইন্ডিকেট করে দিয়েছি। আমি চলে আসি আমার নেক্সট যেই আহ, ট- মানে অ্যাডজাস্টিং এন্ট্রিটা আছে, এটা খেয়াল করো যে আচ্ছা এখানে দেখো একটা জিনিস আমি মনে স্কিপ করে গেছি, যে স্টোর সাপ্লাইসটাকে কিন্তু আমি সেলিং এক্সপেন্সে দেখিয়েছি। আমাকে কেউ বলতে পারবে যে সাপ্লাইসটাকে কেন আমি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে দেখালাম না? বলতে পারবে কেউ কেন স্টোর সাপ্লাইসটাকে সেলিং এক্সপেন্সের আন্ডারে দেখালাম? এটার পেছনে আসলে লজিকটা কি? তো এটা তো আমি চাইলে অ্যাডমিনিস্ট্রেটিভেও দেখাতে পারতাম, কেন দেখানো হলো না? দেখানো হলো না তার মানে রিজনটা হচ্ছে যে এই সাপ্লাইজের আগে দেখো একটা ওয়ার্ড আছে স্টোর সাপ্লাইজ, তার মানে এই প্রতিষ্ঠানের যে শোরুম বা স্টোর আছে, তো সেটার সাথে রিলেটেড সাপ্লাইজ হতে পারে এটা। তো সেই কারণে আমি এই স্টোর সাপ্লাইজটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে না দেখিয়ে আমি সেলিং এক্সপেন্সে দেখিয়েছি। ঠিক আছে। আচ্ছা এরপরে টু, অ্যাডজাস্টিং এন্ট্রি টু ডেপ্রিসিয়েশন। দুইটা ডেপ্রিসিয়েশনের কথা বলা আছে, খেয়াল করো। একটা হচ্ছে স্টোর ইকুইপমেন্টের উপর আছে 9000, আর একটা হচ্ছে ডেলিভারি ইকুইপমেন্টের উপর আছে ডেপ্রিসিয়েশন, দুইটা। তো তাহলে তোমার যেহেতু তোমার দুইটা ডেপ্রিসিয়েশনের কথা বলা আছে, আমি আলাদা করে কিন্তু দেখো দুইটা এন্ট্রি দিয়েছি, একটা স্টোরের জন্য, আরেকটা হচ্ছে আমার ডেলিভারি ইকুইপমেন্টের জন্য। তো সেটার জন্য তুমি জাস্ট যে অ্যামাউন্ট দেয়া ছিল পাশে ওইটা দিয়ে এন্ট্রি দেওয়া হয়েছে। খেয়াল করে দেখো, এখানেও আমি কিন্তু ঠিক সেম ভাবে ইন্ডিকেট করে দিয়েছি যে আমার ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্টে এটা আমি কোন এক্সপেন্সে দেখাবো। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে আমি প্রপার্টি প্ল্যান্ট পিপিই, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট থেকে এই রেসপেক্টিভ যে অ্যাসেটটা, এটা মনে হয় স্টোর ইকুইপমেন্ট থেকে আমি বাদ দিয়ে দেখাবো। ডেলিভারি ইকুইপমেন্টটাও ঠিক সেম আগের মতনই সেলিং এ অ্যাড হবে, আর এটাকে আমি আসলে আমার যে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট সেগমেন্ট থেকে আমি ডেলিভারি ইকুইপমেন্টের ভ্যালুটা থেকে বাদ দিয়ে দেখাবো। বুঝতে পেরেছো? এখন চলে আসি লাস্ট ওয়ান, নাম্বার থ্রি। নাম্বার থ্রিতে বলা আছে যে একটা ইন্টারেস্ট এক্সপেন্স ওটা অ্যাক্রুড বা বকেয়া হয়েছে নভেম্বর মান্থের জন্য, তাহলে এটা তোমার আহ মানে অ্যাক্রুড এক্সপেন্স ক্যাটাগরিতে যাবে, বকেয়া ব্যয় আমরা যদি বলি আর কি। তো এখন এটার জন্য আমি ইন্টারেস্ট এক্সপেন্সটা মানে আমার এক্সপেন্সটাকে বাড়িয়ে আমি লায়াবিলিটিটাকে বাড়িয়ে দেখিয়েছি। তো এখন এটাকে আমি ফাইনালি তাহলে কোথায় নিয়ে যাব?
ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্টে আমি নন অপারেটিং এক্সপেন্সের আন্ডারে অ্যাড করে দেখাবো। এটা তোমাদের ওই ফরম্যাটে কিন্তু ছিল। হ্যাঁ, মানে এটা কোত্থেকে আসলো হঠাৎ করে, তুমি ওই ফরম্যাটে যদি যাও গিয়ে দেখবে নন অপারেটিং এক্সপেন্স সেগমেন্টে ইন্টারেস্ট রেভিনিউটাকে আমরা অ্যাড করে দেখাই। আর ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল, এটাকে আমরা ক্লাসিফাইড ব্যালেন্স শিটে কারেন্ট লায়াবিলিটি সেগমেন্টে অ্যাড করে দেখাবো। হ্যাঁ, তাহলে আমাদের ওয়ার্কিংস শেষ এবং পাশাপাশি তুমি কোথায় প্রত্যেকটা এন্ট্রিকে কোন স্টেটমেন্টে কোথায় ট্রান্সফার করতে হবে সেটাও কিন্তু তুমি পাশে ইন্ডিকেট করে রেখেছো, যাতে করে তোমার পরবর্তী স্টেটমেন্ট গুলো প্রিপেয়ার করবার সময় তুমি ইজিলি এখান থেকে দেখে বুঝতে পারো হ্যাঁ যে কোনটা কোথায় যাবে। তো আমাদের ওয়ার্কিংস ডান, এখন আমরা চলে আসবো আমাদের ফাইনাল যে আনসারটা আমরা করব। এটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টটা ক্লাসিফাইড ফর্মে। আমরা তাহলে একটু দেখি যে কিভাবে আমরা এটা প্রিপেয়ার করলাম। সেলস থেকে দেখো, সেলস রিটার্নটা বাদ দিয়ে দেখানো হয়েছে। এগুলো কোথা থেকে আসলো? যেগুলো সব তোমার কোশ্চেনেই বলা আছে। তোমার সেলস কত, সেলস রিটার্ন কত, কস্ট অফ গুডস সোল্ড কত। কস্ট অফ গুডস সোল্ড সেগমেন্টটা পরে বলছি। তো সেলস থেকে সেলস রিটার্নটা বাদ দিয়ে আমি নিট সেলসটা ক্যালকুলেশন করলাম। এখন খেয়াল করে দেখো তোমাদের ফরম্যাটে কিন্তু একটা ডিসকাউন্টও ছিল, যে আমাকে সেলস থেকে বেসিক্যালি দুইটা আইটেম বাদ দিয়ে আমি রিটার্ন, আমি আমার গ্রস প্রফিটটা পাবো এখন। সরি, নিট সেলসটা পাবো, গ্রস প্রফিট তো পরে। এখানে কিন্তু তোমার কোনো ডিসকাউন্ট দেয়া নাই, তার মানে তোমার যেটা আছে তুমি সেটা তুমি লেস করে দেখাবে। আর এরকম যদি হতো যে তোমার কোশ্চেনে কোনো রিটার্নও দেওয়া নাই, তাহলে কিন্তু তোমার সেলসটাই তুমি ইকুয়ালস টু নিট সেলস হতো। তা এখন যেহেতু একটা আইটেম আছে বাদ দেবার মতন, আমরা সেটাকেই বাদ দিয়ে দেখাবো। সেলস থেকে সেলস রিটার্নটা বাদ দিয়ে আমরা নিট সেলসটা ফাইন্ড আউট করলাম। এরপর সেখান থেকে আমাকে বাদ দিয়ে দেখাতে হবে কস্ট অফ গুডস। এখন ওই যে তখন দেখো বলছিলাম যে কস্ট অফ গুডস সোল্ডটা নিয়ে পরে বলবো। তো কস্ট অফ গুডস সোল্ড এর ভ্যালুটা আসলে দুই ভাবে ক্যালকুলেশন করা যায়। একটা হচ্ছে যে তোমার কোয়েশ্চেনে যদি ভ্যালুটা গিভেন থাকে তাহলে কিন্তু তোমার আসলে নিজ থেকে ক্যালকুলেশন করে নেবার আর কোনো দরকার নাই, কিন্তু যদি না দেয়া থাকতো তখন কিন্তু তোমাকে আলাদা করে সিওজিএস এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে হতো। তো কিভাবে তুমি ক্যালকুলেশন করবে ওইটা কিন্তু এই স্টেটমেন্টে আমরা ফরম্যাটে দেখেছিলাম, যে তুমি ওপেনিং ইনভেন্টরির সাথে পারচেজ অ্যাড করে ফ্রেইট ইন অ্যাড করে। তো এখন আর তোমার ওই ঝামেলার দরকার নেই, কারণ হচ্ছে তোমার কোয়েশ্চেনে একটা অলরেডি সিওজিএস দেওয়া আছে, এই যে কস্ট অফ গুডস। তাহলে তুমি এখন এই ভ্যালুটা নিয়ে কাজ করো। নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডটা ডিরেক্ট বাদ দেওয়ার পর আমরা পাচ্ছি গ্রস প্রফিট 2,53,000। এখন এই গ্রস প্রফিটটা থেকে আমরা বেসিক্যালি আমাদের সব ধরনের অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিয়ে দেখাবো। তো অপারেটিং এক্সপেন্স তো তুমি আর একবারে বাদ দিয়ে দেখাতে পারবে না। একটা সেগমেন্টে দেখাবে তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আরেকটাতে তুমি দেখাবে সেলিং এক্সপেন্স, ঠিক আছে? এখন দেখো, ওই যে কোশ্চেনে তোমার কিছু প্রপোর্শনের কথা বলা ছিল, যে তুমি কোথায় কোন কতটুকু কোথায় দেখাবে, ওই প্রপোর্শন অনুযায়ী কিন্তু আমি এখানে এক্সপেন্স গুলোকে দেখিয়েছি। কোথাও 30, কোথাও 20, কোথাও 70, 80 এভাবে দেখিয়েছি। আরো কিছু এক্সপেন্স আছে যেগুলোর কোনো প্রপোর্শন বলা নাই। হ্যাঁ, যেমন দেখো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, এটা কিন্তু 100%ই তুমি এখানে দেখিয়েছো। তো তুমি যদি এবার ওয়েট করো যে এটার কথা তো কিছু বলা নাই তার মানে এটা কোথায় যাবে, না, ওই আইটেমটা পড়ে তুমি বুঝবে যে এটা আসলে কোথায় যাওয়া উচিত। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স যদি তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে দাও তাহলে সেটা টোটালি ভুল হবে, কারণ আগেও বলেছিলাম যে অ্যাডভার্টাইজমেন্ট ইজ টোটালি রিলেটেড টু সেলস। ঠিক সেম ভাবে আমি রিপেয়ার এক্সপেন্সটাকে কিছু বলা নাই যেহেতু, তা এটাকে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে আমি শো করেছি টোটাল 100%ই। এরপরে তোমার ডেলিভারি এক্সপেন্স, এটা তো আর বলার কোনো দরকার নাই যে ডেলিভারি এক্সপেন্স কোথায় যাবে, ডেলিভারি এক্সপেন্স সেলিং এই আসবে। আচ্ছা, এরপরে এগুলো কোত্থেকে আসছে জানো? এই যে লাস্টের যে তিনটা, ডেপ্রিসিয়েশন দুইটা আর স্টোর সাপ্লাইজ এক্সপেন্স, এগুলো আসছে এই যে আমি যে ওয়ার্কিংসটা করেছিলাম, আমার ওয়ার্কিংসে বলা ছিল কোথায় আমি সেলিং এক্সপেন্সে কোনটা নিব, তারপরে অন্য যদি কোনো এক্সপেন্সের হেডিং থাকে। তো এখান থেকে আমি দেখো এই তিনটা নিচ্ছি, স্টোর সাপ্লাইজ, স্টোর ডেপ্রিসিয়েশন আর ডেলিভারি ইকুইপমেন্ট, এই তিনটে এক্সপেন্স আমি এখানে দেখালাম।
এই তো, তাহলে আমি সব ধরনের অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দেওয়ার পর আমি পেলাম যে অপারেটিং ইনকাম বা ইনকাম ফ্রম অপারেশন। সেখান থেকে আমাকে এখন অ্যাডজাস্ট করতে হবে নন অপারেটিং এক্সপেন্স। এটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে যে আমার ওয়ার্কিংস এ ছিল। আমি ইন্টারেস্ট এক্সপেন্সটাকে আমার নন অপারেটিং এক্সপেন্স সেগমেন্টে যোগ করে দেখাবো। তো সেটাই করা হলো। যোগ করা মানে হচ্ছে অন্য কোনো যদি তোমার অপারেটিং এক্সপেন্স থাকতো সেটার সাথে যোগ করে টোটাল ভ্যালুটা তুমি বাদ দিয়ে দেখাবে। বুঝতে পেরেছো? ইন্ডিভিজুয়ালি কিন্তু যোগ করা না। তো তা অন্য কোনো আইটেম যেহেতু আমার নাই এর আগে অপারেটিং এক্সপেন্স সেগমেন্টে, তাহলে আমি এটাই ডিরেক্ট বাদ দিয়ে দেখাই। এখানে আমার নিট লস আসছে দেখা যাচ্ছে। ঠিক আছে, 1980। তো তাহলে আমি আমার ইনকাম ওভাবে আমি আমার ইকুইটি স্টেটমেন্টটা করি। ক্যাপিটাল থেকে লসটা বাদ দেবার পর ড্রয়িংসটা বাদ দিয়ে ফাইনালি ক্যাপিটাল মানে এন্ডিং ক্যাপিটালটা পাওয়া গেল। তো এরপরে চলে যাই ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে আসলে বেশ কিছু আইটেম আছে যেটাতে আসলে তোমাদের কনফিউশন ক্রিয়েট করতে পারে। ক্যাশ নিয়ে বলার কিছু নাই, এটা কারেন্ট অ্যাসেট, রিসিভেবল, ইনভেন্টরি, মানে এটা তোমার ফরম্যাটে ছিল ক্লোজিং ইনভেন্টরি। স্টোর সাপ্লাইজ কেন আসলো এখানে, কেন তুমি বাদ দিয়ে দেখালে? কারণ এখানে দেখো, এই যে আমি স্টোর সাপ্লাইজটা বলেছিলাম যে ক্লাসিফাইড ব্যালেন্স শিটে আমি কারেন্ট অ্যাসেট সেগমেন্ট থেকে উম, এটার এই অ্যামাউন্টটা বাদ দিয়ে দেখাবো, এটা ওভাবেই দেখালাম। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট পেলাম। এই প্রবলেমে কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট ছিল না, জিরো। এখন চলে আসি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট সেগমেন্টে। এটা আর একটু দেখো, খেয়াল করতে হবে কিভাবে হলো এটা। কোয়েশ্চেনে দেখো স্টোর ইকুইপমেন্টের একটা ভ্যালু আছে 85,000। হ্যাঁ, এটা তো তোমার স্টোর ইকুইপমেন্টের ভ্যালু, বুঝতে পারছো? এর পরপরই একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে দেখো, 18,000। ক্রেডিট, কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন তো ক্রেডিটই হয়। অলরেডি একটা ক্রেডিট ব্যালেন্স 18,000 আছে। এখন আমি যখন পিপি সেগমেন্টে, আমরা তো জানি যে পিপি তে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমি বাদ দিয়ে রাখাবো। তো স্টোর ইকুইপমেন্টের ভ্যালু ভ্যালু 85, সেখান থেকে আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 27,000 বাদ দিয়েছি। আমার কিন্তু ওই যে তোমার ট্রায়াল ব্যালেন্স 18,000 ছিল, বাট আমি 27,000 বাদ দিয়েছি। কেন বলতে পারবে? এই এক্সট্রা 9,000টা কোথা থেকে আসলো? দেখো অ্যাডজাস্টিং এন্ট্রিতে আমার দুইটা ডেপ্রিসিয়েশন ছিল, স্টোর আর একটা ডেলিভারি। তো এখানে কিন্তু আমি অ্যাডজাস্টিং এন্ট্রির থ্রুতে একবার আমি 9,000 কে ক্রেডিট করেছি। তাহলে তুমি যদি ফাইনালি ব্যালেন্সটা এখন ফাইন্ড আউট করো যে তোমার আগে একটা ব্যালেন্স ছিল 18,000 ক্রেডিট, এগেইন 9,000 ক্রেডিট হলো, তাহলে ফাইনালি তোমার কত ক্রেডিট ব্যালেন্স? 27,000। সেটাই আসলে এখান থেকে লেস করে দেখানো হয়েছে। ঠিক সেম ভাবে ডেলিভারি ইকুইপমেন্ট এখানে ছিল 6,000 কোশ্চেনে। এই যে দেখো কোশ্চেনে তোমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে যে 48,000, যেটা ডেলিভারি ইকুইপমেন্টের ভ্যালু, তার হচ্ছে 6,000, বাট তুমি বাদ দিয়ে দেখিয়েছো 12,000। কেন? কারণ এই যে অ্যাডজাস্টিং এন্ট্রিতে তুমি 6,000 কে ক্রেডিট করেছিলে। ঠিক আছে, সে কারণে আমি আসলে ডেলিভারি ইকুইপমেন্টের ভ্যালুটা থেকে 12,000 বাদ দিয়ে দেখিয়েছি। এটা একটু খেয়াল রাখবে, কারণ কেন আসলো, কিভাবে আসলো এখানে 27,000 বা 12,000, তো এটা কিন্তু তোমার ওই আগের ব্যালেন্সটার সাথে অ্যাডজাস্টিং এন্ট্রি ব্যালেন্সটা অ্যাড করে হয়েছে আর কি। এই জিনিসটা একটু খেয়াল রাখবে। এই তো, আর ইনটেনজিবল অ্যাসেট ছিল না, জিরো। তাহলে আমার টোটাল আমি পেলাম 1,99,600। আর কারেন্ট লাইবিলিটি সেগমেন্টে আসলে ওইভাবে বলার কিছু নাই। এটাকে তুমি কারেন্ট আর লং টার্মে, ও হ্যাঁ, একটা ব্যাপার আছে যেটা বলা হয়নি, সেটা হচ্ছে দেখো এখানে নাম্বার 3 যেটা, এই যে হাইলাইট করা পোর্শনটা খেয়াল করো, টাকা 30,000 অফ নোটস পেয়েবল আর ডিউ ফর পেমেন্ট ইন নেক্সট ইয়ার। এটার মানে হচ্ছে তোমার এখানে টোটাল নোটস পেবেল হচ্ছে 51,000, সেখান থেকে 30,000 বলা হচ্ছে যে তুমি আসলে এই পেমেন্টটা তুমি পরের বছর করবে, এই বছর না।
তাহলে তুমি এখন এই মানে নোটস পেবেলের অ্যামাউন্টটাকে তুমি কোথায় কত শো করবে? তো যেহেতু 1 ইয়ার এক্সিড করেছে, তাহলে 30,000 কে তুমি দেখাবে লং টার্ম লায়াবিলিটিতে, আর বাকি যে 21,000 থাকবে সেটাকে তুমি দেখাবে কারেন্ট লায়াবিলিটি সেগমেন্ট। এই যে দেখো, এই জন্য এই যেভাবে বাদ দিলাম, নোটস পেয়েবল কারেন্টে দেখালাম 21, আর লং টার্মে দেখালাম 30। আর বাকি অ্যাকাউন্টস পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল কোশ্চেনে ছিল, ইন্টারেস্ট পেয়েবল আসছে এই যে একদম লাস্ট ওয়ান, যেটা অ্যাডজাস্টিং এন্ট্রি থেকে কারেন্ট লায়াবিলিটি সেগমেন্টে এটা বাদ দিয়ে, সরি, যোগ করে দেখাতে হবে আর কি। তো এই তো কারেন্ট আর লং টার্ম লায়াবিলিটিটা টোটাল করে দেখালে এটার সাথে এখন জাস্ট তুমি ইকুইটিটা যোগ করে দেখাবে, যেটা তুমি ওনার ইকুইটি স্টেটমেন্ট থেকে পেয়েছো, 96,020। ঠিক আছে, এখন দেখো তাহলে তোমার টোটাল অ্যাসেট পোর্শন এবং ইকুইটি এবং লায়াবিলিটি পোর্শনটা ইকুয়াল আছে। তো ওই যে প্রবলেমটা সলভ করার সময় যদি ক্লাসিফাইড ফরম্যাট দেখো, তাহলে তুমি নিজের ভাবে আসলে এক্সপেন্স গুলোর ফরম্যাটটা কিরকম হবে এটা কিন্তু তোমাকে তখনই একটু চিন্তা করে ফেলতে হবে। খুবই ইজি। এই প্রবলেমটি একটু লেন্দি, কারণ বেশ কিছু আইটেম একসাথে একটা প্রবলেমে দেখানো হয়েছে। সো তোমার যে সবসময় এরকম সবগুলো ইনকর্পোরেট করা থাকবে এরকম না, থাকতেও পারে নাও থাকতে পারে, বাট তুমি যদি বেসিকটা জানো যে আমি কোথায় কোনটা কিভাবে শো করতে হবে, মানে কোন পোর্শনের কতটুকু পোর্শন আমি ইনকাম স্টেটমেন্টে নিব নাকি আমি সেটা ব্যালেন্স শিটে নিব, এটা যদি তুমি খেয়াল রাখতে পারো তাহলে ওকে, ইজি একদম। ওয়ার্কিংসটা আগে দিয়ে নিবে অবশ্যই। বুঝতে পেরেছো? আর তারপরে আরেকটা প্রবলেম আছে, এটার আমি ডিসকাস করছি না, কারণ উম, দুইটা প্রবলেম আমি একদম টোটাল তোমাদের ক্লাসে ডিসকাস করেছি। আমার মনে হয় এই পরেরটা দেখলে তোমরা বুঝতে পারবে। একটা আইটেম একটু বলে দিই, এখানে একটা নতুন টার্মস আছে, ব্যাড ডেপটস। হ্যাঁ, ব্যাড ডেপটসটা আসলে ডাউটফুল এক্সপেন্সেরই আরেকটা টার্মস হচ্ছে ব্যাড ডেপটস। তো এটা তোমার মানে কনফিউজ হওয়ার কিছু নাই, এটা তো আমি বলেই দিলাম যে এই টার্মসটা আগে কোথাও ছিল না, বাট তোমরা ডাউটফুল এক্সপেন্সটা দেখেছো সেলিং এক্সপেন্সে। তো ওই টার্ম আর ব্যাড ডেপসটা দিয়ে একই জিনিস বোঝানো হয় থাকে। তো এই প্রবলেমটা তোমরা দেখে নিবে। তোমাদের চ্যাপ্টার 4 শেষ। আর চ্যাপ্টার 4 পর্যন্ত আজকের ক্লাসে আমি যতগুলো মেটেরিয়াল, রিডিং মেটেরিয়াল তোমাদের সাথে শেয়ার করলাম, বা আগের ক্লাসেও সবগুলো কিন্তু টিমসে আছে। হুম, নাই হচ্ছে এই যে চ্যাপ্টার 5 এর যে পোর্শনটা আজকে হয়তো একটু ক্লাসে শেয়ার করব, ওইটা নাই, ওইটা। আচ্ছা, এখন শুনতে পাচ্ছো? দেখো তো। Yes, আচ্ছা, এখন আমাকে একটু বলো যে চ্যাপ্টার 4 আমি যতটুকু ডিসকাস করলাম এর মাঝখানে কি তোমরা মানে বুঝতে পেরেছো কিনা? yes, ma'am. হ্যাঁ, আচ্ছা, যদি বুঝতে পারো, কারণ আমার ওইখানে কানেকশনটা দেখছি যে বারবার বলতেছে যে আনস্টেবল। তো আজকের চ্যাপ্টার 4 শেষ হয়ে গেল, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের নেক্সট ক্লাসে চ্যাপ্টার 5 শুরু হবে, কিন্তু কোনো কোয়েশ্চেন যদি থাকে চ্যাপ্টার 4 রিলেটেড তাহলে আমাকে এখনই বলো। আর ওইটার অ্যাকচুয়ালি আমি তোমাদের পিডিএফটা একটু দেখি এখানে আছে কিনা, এটাও দিয়ে দেওয়া আছে, তোমার সফট কপিটা টিমসে দেওয়া আছে। ম্যাম, আপনি কি আর সিটি নেবেন ম্যাম? না, ক্লাস টেস্ট তো আমি দুইটা নিয়েছি। তো ম্যাডামের সাথে কথা হয়েছে, ম্যাডাম কি কিছু বলেছেন? ম্যাম আর একটা নিতে চাচ্ছেন আর কি, একটা নিয়েছেন অলরেডি, আর একটা নিতে নিতে চাচ্ছেন চাচ্ছেন? আর কি। হ্যাঁ, তাহলে তো ঠিক আছে। আমার তো আমার আর কি দুইটা ক্লাস হ্যাঁ, টেস্ট, হ্যাঁ। ম্যাডামের দুইটা ক্লাস টেস্ট। হ্যাঁ, আর ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর এই যে দেখো চ্যাপ্টার 4 এর পুরোটুকু দরকার নেই, শুধুমাত্র পেজ নাম্বার 162 এটা বলা আছে তোমাদের ওই ইয়েতে। তো মানে ওয়ার্ড ফাইল একটা আছে ওখানে ক্লিয়ারলি যে এখান থেকে পেজ নাম্বার 162 পেজটা দেখবে, সেখানেই ক্লাসিফাইড ব্যালেন্স শিটের কথা বলা আছে, বাট আমি তবুও তোমাদের পুরো চ্যাপ্টারটাই দিয়ে রেখেছি আর কি। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। আর একটা হচ্ছে যে আমার আগের মিটিং তো দুইটা হচ্ছে তোমার ক্যান্সেল হয়ে ইয়ে হয়ে গেল।
আর কি আমি নতুন করে শুরু করতে হয়েছে। এখন আমি ইনবক্সে দেখতে পাচ্ছি 4টা মেসেজ আর কি, মানে 4টা রোল নম্বরই হবে। তো তোমরা যারা ক্লাসে ছিলে এভাবে এটাতে না দিয়ে একটা কাজ করতে পারো। তন্ময়, তুমি কি আছো? শুনতে পাচ্ছো আমাকে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, শুনতে তাহলে পাচ্ছি তুমি ম্যাম। একটা কাজ করো, পরে যদি তোমার ক্লাস থাকে, আজকের ক্লাসে কারা প্রেজেন্ট ছিল, কারণ আমার তো আসলে 2টা মিটিং ডিসকানেক্ট হওয়াতে ওই আগের টেক্সট গুলো ও, ইয়ে হয়ে গেছে। তুমি সবার আইডিটা আমাকে উম একটা জাস্ট ওয়ার্ড ফাইলে লিখে তুমি আমাকে মেইল করে দিও। হ্যাঁ, আজকে পরে কোনো একটা সময়, এখনই দিতে হবে এমন না। তুমি আমাকে সন্ধ্যার পরে সবার আইডিটা নিয়ে জাস্ট আমাকে ওই আইডি গুলো আমাকে মেইল করে দিও। বুঝতে পেরেছো? ঠিক আছে ম্যাম। ঠিক হ্যাঁ আছে হ্যাঁ, ম্যাম, করে কারণ দেবো। এইভাবে আসলে দেখা যাবে যে অনেকে দিচ্ছে, অনেকে ক্লাসে ছিল, বাট তাদেরটা হয়তো আমি মিস করতে পারি। তো এই জন্য তোমার কাছে থাকলে আমি একবারে সবার আইডিটা ওখান থেকে তোমার কাছ থেকে নিয়ে নেব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে কথা হবে। থ্যাংক ইউ ম্যাম।